আসসালামু আলাইকুম এইচএসসি প্রতিটি ব্যাচ। এখন তোমাদের সাথে আলোচনা করব শেষ মুহূর্তে ইতিহাস প্রথম পত্রের কোন টপিকগুলো পড়লে তুমি ম্যাক্সিমাম কমন পাবা এন্ড সিকিউতে ফুল অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি। দেখো, সো প্রথমত আমরা দেখব আমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস বলি, আশা করি তোমরা মানে শুরু থেকেই কিছু কিছু চ্যাপ্টার পড়ে রেখেছো বা সব চ্যাপ্টারই ভালো মন্দ পড়ে রেখেছো বা একটু হলেও রাফ আইডিয়া আছে। ঠিক আছে, সো তোমাদের একটা জিনিস আমি বলবো কি, তোমাদের যদি রাফ আইডিয়া আগে থেকে থাকে তাহলে তোমরা টেস্ট পেপারে যাবা। আমি আজকে যে টপিকগুলো বলবো এই টপিক ধরে ধরে টেস্ট পেপার থেকে যদি তুমি সলভ করো ইনশাআল্লাহ ফুল একদম অ্যান্সার করতে পারবা। দেখো, সো প্রথম চ্যাপ্টারে আমরা কি দেখেছি যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথমে কারা আসলো? পর্তুগিজরা। কারা প্রথম এসেছে? পর্তুগিজরা। পর্তুগিজ তুমি দেখবা যেখানে লেখা আছে তোমার বার্থোলোমেও দিয়াস, তার কাহিনী আছে। তারপর হচ্ছে তোমার ভাস্কো দা গামা আসলো 1498 সালে, তারপর সে কালিকট বন্দরে পৌঁছালো। এই যে ইতিহাসগুলা, সে আসার পরে আস্তে আস্তে অন্যান্য যে ইংরেজরা আছে তারাও কি আমাদের এখানে আসতে থাকে। ঠিক আছে, তারপর মেইনলি আমাদের যেখানে লাগবে যেটা, সেটা কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেটা হচ্ছে ফর্ম হলো, সেটা ফর্ম কেন হলো, ঠিক আছে, এগুলো একটু দেখবা, একটু রাফ আইডিয়া রাখবা। তারপর মেইনলি যেখান থেকে তোমার সিকিউটা আসবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কি? পলাশির যুদ্ধ। দেখো, একটা জিনিস, একটা যুদ্ধ বা একটা টপিক তুমি কিভাবে পড়বা, সিকিউতে কিভাবে আসতে পারে। দেখো, এইটার তুমি কারণ, পলাশী যুদ্ধে কি কারণ, তারপর হচ্ছে তোমার ফলাফল, এই দুইটা জিনিস একদম ভালো মতো তোমার লাগবেই। ধরো তোমার পলাশী যুদ্ধ নিয়ে একটা সিকিউ আসলো, ঠিক আছে, সেখানে কি তোমার কারণ এবং ফলাফলটা কিন্তু দেখতে চাওয়া হয়। সো তুমি পলাশী যুদ্ধের কারণটা কি সেটা একটু দেখবা, ফলাফলটা একটু দেখবা। সঙ্গত কারণে এখন ক্লাসে এক্সপ্লেন করতে পারছি না, আমাদের এটা যেহেতু গাইডলাইন ভিডিও। তারপর দেখো, তারপর আর যে দুইটা জিনিস, সেটা কি? দিওয়ানি লাভ। কোম্পানি হচ্ছে যখন তোমার দিওয়ানি লাভ করলো, আর দ্বৈত শাসন। দেখো, এই দুইটা থেকে তোমার এই যে পলাশী যুদ্ধ, এই চ্যাপ্টার থেকে, যেহেতু ফার্স্ট চ্যাপ্টার, এখান থেকে তোমার মোটামুটি একটা বা দুইটা সিকিউ, একটা তো আসতেছেই, মোটামুটি দুইটাও আসতে পারে। সো ধরো একটা সিকিউ তোমার আসতে পারে কি, যে তোমার হচ্ছে যে এই পর্তুগিজ আগমন প্লাস ইংরেজদের আগমন, সেটা সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ে একটা আসতে পারে সিকিউ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড এই যে পলাশী যুদ্ধ, এই দুইটা মিলে কিন্তু একটা সিকিউ আসবে। ঠিক আছে, আর তোমার দিওয়ানি লাভ, কোম্পানি তোমার দিওয়ানি লাভ করো মানে কি? কোম্পানি তোমার কি হবে তখন, যে তোমার তৎকালীন যে তোমার মুঘল সম্রাট ছিল, সেই মুঘলদেরকে সে ট্যাক্স পাঠাবে, সে মুঘলদের মানে বিনিময়ে, মানে মুঘলদের অল্টারনেটিভ হিসেবে সে কি বাংলাটা রুল করবে। ঠিক আছে, সো এই যে দিওয়ানি লাভ করলো, এটা কিন্তু মাঝে মাঝে গতে আসে। আর তারপর দ্বৈত শাসনটা, যেটাকে ইংরেজি ভাষায় কি বলে? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। যেখানে কি ছিল তোমার হচ্ছে যে কোম্পানির যে শাসনটা, মানে শাসন ভার, মানে কি অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা ছিল কার হাতে? যে পাপেট নবাব ছিল তার হাতে। এন্ড রাজস্ব বা তোমার রেভিনিউ ট্যাক্স কালেকশন কার হাতে ছিল? ইংরেজের হাতে। সো এই দ্বৈত শাসনটা তুমি ডিটেলসে পড়বা, আর এই দিওয়ানি লাভটা ডিটেলসে পড়বা। এই দুইটা মিলে কিন্তু একটা সিকিউ আসার চান্স খুবই বেশি। ইনশাআল্লাহ তোমার ভাগ্য ভালো থাকলে এই চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি দুইটা সিকিউ আসবে। তুমি যদি এই চ্যাপ্টার ভালো মতো না পারো, ভয় পাওয়ার কিছু নেই। পরবর্তী তার অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো তোমরা একদম ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো। ঠিক আছে, চলো আমরা একটু ওইদিকে যাই। ঠিক আছে, দেখো, এরপর দেখো আমাদের তৃতীয় অধ্যায়টা তোমাদের জন্য একটু কঠিন হতে পারে। ঠিক আছে, অনেকে ধরো যে মানে ফার্স্ট চ্যাপ্টারটা তো পারা যায়, অনেকে এই চ্যাপ্টারটা পড়ো না। ঠিক আছে, তারপরেও যারা পড়েছো তাদের জন্য একটু বলি এখান থেকে কি আসতে পারে। দেখো, তোমার যেহেতু দ্বিতীয় অধ্যায়টা বাদ হয়েছে, সেখানে কি ছিল? মেইনলি সিপাহী বিপ্লব নিয়ে আলোচনা ছিল। ঠিক আছে, সিপাহী রেভলিউশন হলো, তারপর কি হলো সেটা যেহেতু মিস হয়েছে, তুমি জাস্ট একটু রাফ একটা আইডিয়া নিবা সিপাহী বিপ্লব নিয়ে। একটা রাফ আইডিয়া নেওয়ার পরে তুমি হচ্ছে তারপর থার্ড চ্যাপ্টারে আসবা। এখান থেকে ইম্পর্টেন্ট কি কি আছে? মেইনলি তুমি এখানে এসে তোমার লর্ড রিপন আছে, কার্জন আছে, এদেরকে নিয়ে একটু ধারণা নিবা। যেহেতু তোমার লর্ড কার্জন অনেক সিগনিফিকেন্ট, যেহেতু কার্জন হল বলো, তারপর যে বঙ্গভঙ্গ হওয়ার কথা ছিল, এগুলো খুবই সিগনিফিকেন্ট ইভেন্ট। সো এগুলো একটু দেখে নিবা। তারপর মেইনলি যে জিনিসগুলো আসে এখানে, সেটা হচ্ছে কি? ভারতীয় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ, এই দুইটা জিনিসের প্রতিষ্ঠা। ঠিক আছে, এই দুইটা জিনিস দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ, এই দুইটা জিনিস হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সিগনিফিকেন্ট দুইটা এন্টিটি। কেন? এই ভারতীয় জাতীয় কংগ্রেসটাই কিন্তু এই যে ইন্ডিয়া বা এবং হিন্দুদের যে রাইট, সেটা নিয়ে খুবই সচেষ্ট ছিল। এন্ড এই যে মুসলিম লীগ, তারা কিন্তু পাকিস্তান এবং মুসলমানদের রাইট নিয়ে খুবই অ্যাক্টিভ ছিল। সো এই দুইটা এন্টিটি কিন্তু দুইটা দেশকে তৈরি করেছে, এবং এই ভারতীয় উপমহাদেশের যে ইতিহাসটা, সেটাকে তারা কি শেপে এনেছে। ঠিক আছে, সো তোমার এখানে কেমন আসবে? কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, এই ধরনের একটা সিকিউ আসবে। ধরো তোমার হচ্ছে যে এমন একটা উদ্দীপক থাকতে পারে যে তোমার ধরো যে 19 শতকের একদম শেষ দিকে ভারতীয় উপমহাদেশে একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে, এবং এই দলটাই ভবিষ্যতে এই ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে খুব বড় একটা হস্তক্ষেপ করবে। ঠিক আছে, এই ধরনের একটা দিল। তারপর হচ্ছে বলবে যে 20 শতকের একদম শুরুর দিকে তোমার হচ্ছে মুসলিমদের অধিকার নিয়ে
কাজ করার জন্য একটি রাজনৈতিক দলের তৈরি হয়, সেই দলটা কি? তারপর বলবে তোমার সিতে যে এই দুইটি রাজনৈতিক দল বিশ্লেষণ করো, বা এই দুইটি রাজনৈতিক দল নিয়ে কিছু লেখো। তারপর তোমার ডিতে কি বলতে পারে, ডিতে কি বলতে পারে মানে ঘতে কি বলবে যে এই দুইটি রাজনৈতিক দল তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা একই হলেও তাদের কিন্তু মানে তাদের যে কাজ করার ফিল্ডটা সেটা ছিল ভিন্ন। তো তুমি কি বলবা, তারা কি তারা দুইটা দেশের বা দুইটা জাতির হিন্দু এবং মুসলিমদেরকে নিয়ে কাজ করেছে, এবং তারা আলাদা ভাবে লিখবা যে একটা হচ্ছে তোমার ভারতে ছিল, একটা কি পাকিস্তানে ছিল। সো এইভাবে তুমি দেখবা এই দুইটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টে কিন্তু একটা সিকিউ মোটামুটি আসতে পারে। তারপর দেখো লখনৌ চুক্তি আছে, এটা কি মানে খতে আসতে পারে হাইয়েস্ট, তোমার এখানে গ খতে আসার চান্স খুবই কম। তারপর দেখেন এখানে আর কি কি আছে, তোমার সাইমন কমিশন আছে, তারপরে নেহেরু রিপোর্ট আছে, জিন্না 14 দফা আছে, এবং তিনটা যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, গোল টেবিল বৈঠক, সেগুলো আছে। ভারত শাসন আইন আছে 1935 সালে, এবং দুইটা রাষ্ট্রের জন্ম 1947 সালে, 1935 এন্ড এটা হচ্ছে 1947। সো এই জিনিসগুলো থেকে তুমি কি করবা সেটাকে বলা হচ্ছে বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ কি? তুমি একটা রাফ আইডিয়া নিবা, ঠিক আছে, যে এই জিনিসগুলো কি, কোনটা আসলে কি ইন্ডিকেশন দেয়, বা কোনটার ইতিহাসটা কি। শর্ট করে তুমি যদি বই এখন পড়ার নাও সুযোগ পাও, তুমি কাজ করবা, তুমি এগুলোকে গিয়ে চ্যাট জিপিটি দিবা, চ্যাট জিপিটিকে বলবো আমাকে হচ্ছে তুমি 10 লাইনের মধ্যে একটা রাফ আইডিয়া দাও। আমি বলবো কি তোমরা হচ্ছে যে টপিকগুলা, যে তোমাকে আমি শর্ট যে টপিকগুলো দিব সেগুলো তো মাস্ট পড়বাই, তার সাথে সাথে তোমরা কি করবা, তোমরা হচ্ছে এই যে টপিকগুলা তোমরা এগুলো একটা রাফ আইডিয়া চ্যাট জিপিটি থেকে নিয়ে যাবা। কারণ রিস্ক নিয়ে ভাই পরীক্ষা হল যাওয়ার কোনো দরকার নাই, যে তুমি পারতেছো, তোমার তো অনেকদিন টাইম আছে এখনো। তোমার আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই কয়েকটা দিন টাইম আছে, ঠিক আছে। তো এই কয়েকটা দিন টাইমের মধ্যে তুমি কি এগুলো ইজিলি শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে। সো তুমি রাফ আইডিয়া একটা মোটামুটি সব টপিকে নিয়ে যাবা, তাহলে কি তোমার একটা রিস্ক ফ্রি লাগবে, আর তুমি পরীক্ষা কিন্তু ভালো মতো দিতে পারবা, ঠিক আছে। সেগুলোকে দেখবা। বাট আর মেইনলি তোমার সিকিউর জন্য যেটা বললাম যে কংগ্রেস আর মুসলিম লীগের তুলনামূলক একটা তোমার বিশ্লেষণ, সেটা একটু দেখবা। তারপর দেখো যে এরপরে যে আমাদের যে তিনটা চ্যাপ্টার আছে, প্রথমটা কি তোমার ভাষা আন্দোলনের যে চ্যাপ্টারটা, তারপরে চ্যাপ্টারটা হচ্ছে কি আমাদের স্বায়ত্তশাসন এবং স্বাধিকার আন্দোলন, তারপরে যে চ্যাপ্টারটা সেটা কি তোমার হচ্ছে স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধ, তারপর যে চ্যাপ্টারটা সেটা কি আমাদের প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্ব মুক্তিযুদ্ধে, ঠিক আছে। এই চারটা চ্যাপ্টারকে আগে আমি তোমাকে একটু তুলনামূলক বিশ্লেষণ করে দেই, ঠিক আছে। এখান থেকে তুমি কিভাবে পড়বা, এই চারটা চ্যাপ্টারকে না তুমি হচ্ছে আলাদা চারটা চ্যাপ্টার দেখবা না, তুমি চারটা চ্যাপ্টারকে একটা চ্যাপ্টার হিসেবে দেখো। কারণ এই জিনিসগুলো তুমি কি ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 সব সময় পড়ে আসতেছো। সো এগুলো নিয়ে তোমার একটা রাফ আইডিয়া বলো, ভালো আইডিয়া বলো, সবই আছে। জাস্ট একটু বুঝে বুঝে এখন আগে একটা রাফ আইডিয়া নিবা আজকের মধ্যে, কালকে থেকে একদম ধরে ধরে তুমি 10টা টপিক একদম পড়ে ফেলবা, যাতে তুমি 7টা সিকিউ একদম ভালো মতো অ্যান্সার করতে পারো। দেখো 1947 কি হইলো, 1947 দুইটা রাষ্ট্রের জন্ম হয়েছে, একটা কি ভারত, একটা কি পাকিস্তান। কিসের মাধ্যমে? দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। তারপর দেখো এরপর কি হলো মেইন ইভেন্ট, সেটা কি 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটেছে সেটা তুমি একটু দেখবা। আচ্ছা, বাঙালি জাতীয়তাবাদের অন্বেষণ ঘটেছে, ঠিক আছে, ওকে। তারপর দেখো 1953-54 সাল, এটা কি 1953-54 সালে হয়েছে কি তোমার হচ্ছে এখানে যুক্ত ফ্রন্ট হয়েছে 53 সালে, নির্বাচন হয়েছে 54 সালে। সো যুক্ত ফ্রন্টের ব্যাপারগুলো একটু দেখবা। তারপর 1962 শিক্ষা আন্দোলন যেটা হয়েছিল, শিক্ষা কমিশন রিপোর্টের, সেটা একটু দেখবা। 1966 মাস্ট একটা সিকিউ আসবে 6 দফা আন্দোলন, ঠিক আছে। 6 দফা আন্দোলনের সাথে তোমার ম্যাগনা কার্টার যে তোমার ইয়েটা মানে তোমার তুলনামূলক যে বিশ্লেষণটা, হ্যাঁ মিল কোথায় সেটা একটু দেখবা। তারপর দেখো 1969 যে তোমার গণ অভ্যুত্থান হয়েছিল, আমাদের দেশেও কিন্তু গতবার গণ অভ্যুত্থান হলো গত বছর। সো গত বছর কিন্তু তোমরা এইচএসসি পরীক্ষা তোমার সিনিয়র ব্যাচ কিন্তু এই গণ অভ্যুত্থানের জের ধরে তার এইচএসসি পরীক্ষাটা দেয় নাই। সো তারপরে কিন্তু প্রথম পরীক্ষা, সো মাস্ট দেখবা যে এখানে তোমার আবু সাইদ বা এদের সাথে মিলিয়ে তোমার ডক্টর শামসুজ্জোহা এদের সাথে মিলিয়ে কিন্তু একটা সিকিউ দেওয়ার চান্স খুবই বেশি। তারপর দেখো 1970 কি নির্বাচন হলো, নির্বাচনে তোমার প্রাদেশিক পরিষদে হলো তোমার, তারপর ধরো যে মানে তোমার ধরো যে দুই পাকিস্তান মিলে একটা, এই পাকিস্তান মিলে মানে এই পূর্ব পাকিস্তান একটা হলো, সেখানে যে আওয়ামী লীগের যে তোমার একটা সংখ্যাগরিষ্ঠতা সেগুলো একটু দেখবা। তারপর 1970 সালের যে তোমার 7 মার্চ বলো, 25 মার্চ বলো, তারপর তোমার 10 এপ্রিল, 17 এপ্রিল, এইভাবে আস্তে আস্তে 16 ডিসেম্বর পর্যন্ত যে ইতিহাসটা, সেগুলো থেকে মোটামুটি তুমি দেখো এখান থেকে তোমার ধরো টোটাল যে 10টা সিকিউ আসে 10টা 12টা, তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম আসতে হবে তোমার, ঠিক আছে। সো এই কয়েকটা চ্যাপ্টার তুমি ভালো মতো পড়তে পারো। ওইদিকে প্রথম যে 3টে চ্যাপ্টার আলোচনা করলাম সেগুলো যদি তুমি নাও পারো, তুমি কিন্তু এখান থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ সিকিউ অ্যান্সার করতে পারবে। দেখো তাহলে দেখো আমাদের যে 4th চ্যাপ্টারটা, সেখানে কি ভাষা আন্দোলনের যে ইতিহাসটা তোমরা সবাই জানো, ঠিক আছে। তুমি যদি বই পড়তে প্রবলেম হয় তুমি ডিরেক্ট গাইডে চলে যাও, আর যদি সিকিউ অ্যান্সার করার জন্য আগে, ঠিক আছে, তুমি গাইডে চলে যাও, গাইডে গিয়ে তুমি কয়েকটা সিকিউ দেখো, তুমি ইজিলি ধারণা পেয়ে যাবা যে কোন ধরনের প্রশ্ন আসবে।
আর মেইনলি তোমাকে আমি একটু আগে বলে আসছি যে এই ধরনের প্রশ্নে তোমার কি করতে হয়, কারণ এবং ফলাফলটা বিশ্লেষণ করতে হয়। ঠিক আছে, যে কারণটা কি, তোমার ভাষা আন্দোলন কেন হইলো আর এটার ফলাফলটা কি। কারণ কেন হইলো, যে 56% বাঙালি ছিল তোমার কি বাঙালি, কিন্তু তারা বললো কি উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সো এখানে কি অবশ্যই একটা আন্দোলন হবে। হ্যাঁ, সো দেখো এরপর ফলাফলটা কি, এই ফলাফলের মাধ্যমে যে একটা বাঙালি জাতীয়তাবাদের যে অন্বেষণ ঘটলো। ঠিক আছে, সো তুমি একটু এটা দেখবা। ওকে, এরপর আসো আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই। এখানে দেখো কি আছে, স্বায়ত্ত শাসন এবং স্বাধিকার আন্দোলন। এখানে 6 দফা থেকে একটা মাস্ট সিকিউ আসবেই। ঠিক আছে, 6 দফা তোমরা দেখবা যে এখানে 6টা দফা। আমি তোমাকে বলবো যে 6টা দফাও তুমি একটু মনে রাখো। ঠিক আছে, 6টা দফাও একটু ভালো মতো মনে রাখো। আমার একটা ট্রিক্স আছে 6 দফা মনে রাখার, আমি সেটা তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে আছে, সেটা আমি দিয়ে দিব, শর্ট ভিডিও, সেটাও দেখে নিও। ঠিক আছে, 6 দফাটা তুমি যাতে 6টা দফা লিখতে পারো, 6 দফা নিয়ে যাই আসুক ভাই তুমি লিখে দাও না 6 দফা, সমস্যা কি, টিচার তো খুশি হবে, তাই না? 6 দফা এন্ড এটা কেন ম্যাগনা কার্টার সাথে তুলনীয় সেটা একটু দেখবা। এটা কি চার্টার অফ ইমানসিপেশন। 6 দফা কি বলা হয়, বাঙালির মুক্তির দাবি। ঠিক আছে, চার্টার অফ ইমানসিপেশন। সো এটা একটু দেখবা। তারপর দেখো আগরতলা ষড়যন্ত্র মামলা। শেখ মুজিব একটা টাইমে কি ভাবলো, সে ভাবলো যে এইভাবে আর দেশটাকে ধানাই বানাই করে আমরা স্বাধীন করতে পারবো না, আমাদের একটা আর্মড স্ট্রাগলে যেতে হবে, একটা মানে তোমার কি মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, এমন একটা অবস্থা। ঠিক আছে, সো এই টাইমে সে এইটাকে মাথায় রেখে কয়েকজনের সাথে শেয়ার করলো। এমন হয় না তুই তোমার ফ্রেন্ডকে বলতে চাই এই কথা কাউকে বলবি না, আরেক ফ্রেন্ডকে এই কাউকে বলবি না, আমি তোকে বলছি শুধু, আরেকজনকে বললা, কিন্তু আলটিমেটলি ওই 3জন ফ্রেন্ড একদিন তোমার গল্প করতে গেছে, গসিপ করতেছে, সে বলে জানিস আকাশ কি বলছে, এই জানিস কি বলছে, এই এরপর দেখি কি সবাইকে তুমি সেম কথা বলে ফেলছো। শেখ মুজিব হয়তো সেম কাজটাই করছিল, এবং সে আগরতলা গিয়ে দেশে ব্যাক করার আগেই এটা কি ফাঁস হয়ে গিয়েছে। নর্মাল, তুমি যদি একটা দেশের বিরুদ্ধে এভাবে ইয়ে করো, মানে একটা দেশকে তুমি স্বাধীন করার প্ল্যান করতেছো, দেশে তোমাকে অবশ্যই তোমাকে ইয়ে করবে, আটক করবে। সো এটা আগরতলা কাহিনী একটু দেখবা। তারপর 1969 গণ অভ্যুত্থান। 1969 গণ অভ্যুত্থান কি আগরতলার সাথে কানেক্টেড, একটু দেখে ফেলবা। বাংলা মানে আপামর জনতা ভেঙে পড়লো, ফেটে পড়লো, সেগুলো একটু দেখবা। এই গণ অভ্যুত্থান নিয়ে একটা সিকিউ মাস্ট ইনশাল্লাহ এবার আসবেই, যেহেতু কদিন আগে তোমার জুলাই আন্দোলন হয়ে গেছে, প্লাস এখন হচ্ছে জুলাই আন্দোলনের মাসটা, মানে এখন জিনিসটা প্রকট খুবই। ঠিক আছে, সবার মধ্যে এই জিনিস নিয়ে খুবই কথাবার্তা হচ্ছে। সো এটা অবশ্যই পড়বা, শামসুজ্জোহা একটু রাখবা। শামসুজ্জোহার সাথে আমার মনে হচ্ছে আবু সাইদের একটা তুলনামূলক কম্পারিজন একটু ড্র করতে পারে। ঠিক আছে, এটা একটু দেখবা সবাই। ঠিক আছে, তারপর দেখো স্বাধীনতা ঘোষণা প্রেক্ষাপট এবং ঘোষণা। সো স্বাধীনতা ঘোষণা প্রেক্ষাপট নিয়ে তোমাদের বইয়ে যা লেখা আছে সবকিছু একটা নির্দিষ্ট পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে লেখা। সে পার্টিকুলার ব্যক্তিকে এখন বর্তমানে দেশে একটু ঝামেলা চলছে, সো এটা নিয়ে সিকিউ আসার চান্স কম। ঠিক আছে, বাট কনসেপ্ট নিয়ে যাবো, বাট আসবে না, মোটামুটি ধরে রাখো আসবে না। তারপর দেখো স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ, এই জিনিসটা নিয়ে একটু কনসেপ্ট কম। তোমরা আবার এই জিনিসের যে অল্টারনেটিভ যে ন্যারেটিভটা আছে, যে এই ব্যক্তি না এই ব্যক্তি স্বাধীনতা ঘোষক, এইসব জিনিস আপাতত লিখতে যেও না। আমি বলবো তুমি পারলে এই কোশ্চেনটা স্কিপ করো। তোমার টিচার যে খাতা দেখবে তার যদি চেতনা ওইভাবে থাকে, তার যদি চেতনা ওইভাবে থাকে, তার তো তাহলে একটা ঝামেলা হয়ে যাবে, তাই না? সো এই কোশ্চেনটা স্কিপ করা বেটার। তারপরে দেখো গণহত্যা, এখান থেকে সমস্যা নেই কোনো। গণহত্যা হলো 25শে মার্চ। তারপর কি প্রতিরোধ হইলো তোমার হচ্ছে কি কবে থেকে, তোমার এই গণহত্যা প্রতিরোধ, তারপর মুজিবনগর সরকারটা, এখানে তোমার 10 এপ্রিল এবং 17 এপ্রিল, এই দুইটা ডিফারেন্স কি হইলো, কবে কি হইলো, এগুলো একটু দেখবা। ঠিক আছে, মোটামুটি 17 থেকে এগুলোই আসবে, এখান থেকে সিকিউ আসবে। তারপর দেখো অষ্টম অধ্যায়টা, অষ্টম অধ্যায় থেকে দেখো মেইনলি নাম কি, প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব। প্রবাসী বাঙালিরা এবং বহির্বিশ্বের যে মানুষজন তারা কিভাবে আমাদেরকে হেল্প করেছে, এবং গণমাধ্যম। ঠিক আছে, আচ্ছা মেইনলি এটা নিয়ে যে প্রশ্নটা আসছে জানি মানে আগে ভারত নিয়ে, ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের কিভাবে হেল্প করলো, ইন্দিরা গান্ধী কিভাবে হেল্প করেছে। কিন্তু বর্তমানে দেখো যেহেতু একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আমাদের মধ্যে একটা আছে, মানে গ্রোয়িং বলো বা একটা মোটামুটি একটা ভালোভাবে চলতেছে জিনিসটা, সো এইটা নিয়ে চান্স একটু কম। রেজাল্ট এখান থেকে কি আসতে পারে তোমাকে আমি বলি, যেটা মাস্ট আসতে পারে সেটা হচ্ছে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সুপার পাওয়াররা বাংলাদেশের পক্ষে এবং বিপক্ষে ছিল, যেমন দেখো ইউএসএ চায়না বাংলাদেশের একদম বিপক্ষে ছিল, তারা বাংলাদেশের বিপক্ষে তারা হচ্ছে কি তোমার হচ্ছে ইউএনএ কিন্তু ভোটও দিয়েছে। সো ইউএসএ চায়না এন্ড ইউএসএসআর যেটা বাংলাদেশের ফ্রেন্ড ছিল, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, বর্তমান যে রাশিয়াটা। সো এই দুইটা জিনিসের তুলনামূলক ড্র প্লাস ইন্ডিয়া সাথে দিতে পারে হালকা করে। জাস্ট মনে রাখবা এই ইউএসএ চায়না আমাদের কিভাবে বিপক্ষে ছিল আর ইউএসএসআর ইন্ডিয়া কিভাবে পাশে ছিল, সেই জিনিসটা একটু দেখে ফেলবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসবে। তারপর দেখো ব্রিটেন কিভাবে আমাদের হেল্প করেছে, হালকা পাতলা আছে। তারপর ব্রিটেনের যে তোমার গণমাধ্যমের কর্মী ছিল সাইমন রিং, ঠিক আছে, সে কিভাবে হেল্প করেছে। তারপর ইউএন এর আসলে কি ভূমিকা ছিল, ইউএন যে একটা নিশ্চিত ভূমিকা পালন করেছে সেটা আমাদেরকে দিতে হবে, এবং ইউএন এর যে তোমার রেজলিউশন উঠেছিল ইউএসএসআর পক্ষে ছিল, এটাও একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখেন প্রবাসী বাঙালি এবং বিদেশি ব্যক্তিবর্গ যারা হেল্প করেছিল ওই টাইমটা দেন। বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি ঘুরে ঘুরে বেরিয়েছিলেন, বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু বিদেশে আমাদের পক্ষে জনমত সংগ্রহ করেছিলেন, তাই না?
তারপর দেখেন এখানে বিদেশি ব্যক্তি বলো কারা, তোমরা দেখছো বিটলস, ব্যান্ড যেটা বিটলস ছিল, তারা কি জর্জ হ্যারিসন যে বাংলাদেশ যে গানটা গিয়েছিল, তারপর ভারতীয় পণ্ডিত রবিশঙ্কর, এরা যে তোমাকে হেল্প করেছিল, এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি ভালোই একটা রাফ আইডিয়া তোমার রাখতে হবে, ঠিক আছে? তুমি যদি এই কয়েকটা জিনিস খুব ভালো মতো পড়ে যেতে পারো, তুমি ইনশাআল্লাহ খুব ভালো করবা। তোমাকে আমি একটা শর্ট সাজেশন দিই, তুমি এই মুহূর্তে কি করবা, তুমি প্রত্যেকটা টপিক যে পড়বা না, তুমি প্রত্যেকটা টপিক তোমার বই থেকে একদম ডিটেলসে পড়ার দরকার নেই, তুমি গাইডে যাও, তুমি চ্যাট জিপিটি যাও, যেখানে যাও, তুমি কি করবা, তুমি তোমার খাতা যাও, তুমি তোমার খাতায় গিয়ে প্রত্যেকটা টপিকে কিছু কিছু ইনফরমেশন তুমি লিখবা, প্রত্যেকটা টপিকের একটা দুইটা সাল বলো তারিখ বলো একটু লিখবা, স্যাররা এই জিনিসগুলো পছন্দ করে, ঠিক আছে? আর যখন কম্প্যারিজন দিবে বা কনফারেন্স দিবে তখন মাস্ট টেবিল বানাবা। ধরো এই পাশে, তুমি এ পাশে দিলে কি ইউএসএ স্যার, এ পাশে দিলে হচ্ছে তোমার চায়না, এভাবে টেবিল বানাইলে প্রথমে তুমি লিখবা নিজের মতোই, এরপর শর্ট কিছু ক্রাইটেরিয়া দিয়ে হেল্প করেছিল করেনি, এটা করেছিল ওটা করেছিল, এভাবে দিলে কিন্তু ভালো মার্ক পাওয়া যায়। অনেকে বলো যে হিস্ট্রিতে ফুল মার্ক পাওয়া যায় না, হিস্ট্রিতে আমি 70 পেজও দেখেছি, ঠিক আছে? এবং ইন্টারনাল পরীক্ষাতে টিচার খুবই খারাপ, মানে খারাপ বলতে টিচার তো খারাপ হয় না, মানে খুবই বলো না খাইস্টা টিচার যে নাম্বার দেয় না, সেই স্যারের খাতায় আমি ইতিহাস 70 পেজে দেখেছি। কিভাবে তোমাকে ভালো মতো লিখতে হবে, ইতিহাসের মধ্যে একটা আর্ট আছে, ইতিহাস ম্যাথের মতো, ঠিক আছে? তুমি ক্যালকুলেটিভ ভাবে যতটুকু চাওয়া হয়, ভাষা আন্দোলন কেন হয়েছিল, ভাষা আন্দোলনের ফলাফল কি, তুমি যদি ক্যালকুলেটিভ ভাবে একদম মেইন জিনিসটা লিখতে পারো, তোমাকে ফুল মার্কস দিতে টিচার বাধ্য। এন্ড অবশ্যই একটু ফুল লতা পাতা আঁকাবা, ফুল লতা পাতা বলতে কি, অবশ্যই তুমি ট্রাই করবা যে তোমার একটু নীল কালি ইউজ করতে। ধরো তুমি একটা জিনিস লিখতেছো, তখন তুমি লিখবা যে এটার কারণ ও প্রভাব, যে এই ঘটনার কারণ ও প্রভাব, ঠিক আছে? এই ঘটনার কারণ প্রভাব তুমি নীল কালি লিখলা, পরে সুন্দর করে গুছিয়ে তুমি এভাবে লিখলা, ঠিক আছে? আমি যদি টাইম পাই ইতিহাসে কিভাবে অ্যান্সার করতে হয়, ভালোভাবে লিখতে হয়, সেইটার একটা ভিডিও আমি শর্ট বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো। এন্ড তোমাদের জন্য অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ সমাধান ক্লাস নিয়ে আসতেছি, অবশ্যই দেখবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।